আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমাদের আজকের ক্লাসে মহাকর্ষ অভিকর্ষে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসিতে এই চ্যাপ্টারের উপর আসা বিগত 30 বছরের সবকটি প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তো সর্বপ্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, পৃথিবীর মুক্তিবেগ কত? এটা তোমাদের পুরো একটা মুখস্থ একটা ভ্যালু। হ্যাঁ, কিলোমিটার পার সেকেন্ডের ক্ষেত্রে এটা কত হবে বলো তো? 11 কিলোমিটার পার সেকেন্ড। যদি তুমি পয়েন্ট আকারে বলো তাহলে 11.2, আর যদি মিটারে কনভার্ট করো তাহলে কত হবে? 11,200 মিটার পার সেকেন্ড। সো উত্তরটা কত হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 50 কেজি বস্তুর ওজন কত উচ্চতায় গিয়ে অর্ধেক হবে? দেখো, এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, সো তোমার অত বেশি মানে ডিপলি অ্যানালাইসিস করার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরও অলওয়েজ আমরা এনকারেজ করি যে সঠিকটা সবসময় আগাবা। ঠিক আছে, সঠিকটা সবসময় আগাবা। আমি কথাটা কেন বললাম? কারণ আমাদের ফর্মুলা আছে যে জি প্রাইম সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একবার অরিজিনাল ফর্মুলা, একবার অরিজিনাল ফর্মুলা। এখানে কোনো এইচ এর মান ছোট হোক বড় হোক, এটা অরিজিনাল ফর্মুলা। বাট আমরা অ্যানালিসিস করে দেখছি যে তোমার 70% ক্ষেত্রে এই সূত্র দিয়ে আসলে আনসারটা মিলে না। অপশনে যেগুলো স্যারে দেয়, কোন ক্ষেত্রে মিলে? ওই যে জি প্রাইম সমান সমান আরেকটা সূত্র আছে না, 1 মাইনাস জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস কত 2h বাই আর। 70% ক্ষেত্রে এইটা দিয়ে মিলে। এখন তুমি পরীক্ষা হলে কেমনে বুঝবে আগের থেকে যে কোনটা দিয়ে মিলবে? তোমার পক্ষে আসলে বোঝার কোনো ওয়ে নাই। এটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যায় না। এটা কখন অ্যাপ্লাই করা যায়? এইচ এর মান যখন আর যেটা খুব ছোট হয়। হ্যাঁ, এবং পরীক্ষা হলে দেখা যায় অনেক সময় স্যারগুলো বলেও দেয় না এইচ এর মানটা কিরকম। সো আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা আগে অরিজিনাল ভাবে শিখবা, অরিজিনাল ভাবে করার চেষ্টা করবা, একটু ফার্স্ট ক্যালকুলেশন করবা। তাহলে যদি তোমার এইভাবে যদি না মিলে, অপশন যদি না থাকে উত্তর, যাতে তুমি ওটাতে দ্রুত সুইচ করতে পারো। তো এখানে স্যারে কি বলছে? উচ্চতা কি হবে? ওজন অর্ধেক হবে। এখন ওজন অর্ধেক হওয়া মানে কি? অভিকর্ষ স্তর অর্ধেক হয়ে যাওয়া। তার মানে জি প্রাইমের মানটা কি হবে? জি বাই টু হবে। তাহলে জি প্রাইম সমান সমান জি বাই টু। তাহলে বাম পাশে জি বাই টু, আবার ডান পাশে একটা জি আছে। জি জি কাটাকাটি করলে বাম পাশে হাফ থাকে। ঠিক আছে, তাহলে হাফ। এখন এই জিনিসটা থেকে স্কোয়ার ফর্মেটে আছে। তো স্যার তোমার কাছ থেকে কি চাইছি? এইচ চাইছে। ঠিক আছে, স্যার তোমার কাছ থেকে এইচ চাইছে, কিন্তু এখানে পুরোটা আছে স্কোয়ার ফর্মেটে। তাই তোমাকে কি করা উচিত? রুট করা উচিত। যদি তুমি এটাকে রুট করে দাও তাহলে কি হয়ে যাবে? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে ভ্যালুগুলো বসায় দেওয়া। তো কোনাকুনি যদি তুমি গুণ করো, 1 কে রুট করলে অ্যাকচুয়ালি 1ই হয়। সো কোনাকুনি গুণ করলে আর প্লাস এইচ থাকে। তো আর প্লাস এইচ সমান সমান রুট টু ইন্টু আর। তাহলে এইচ সমান সমান কত দাঁড়ায়? রুট টু। দেখো, আর যদি তুমি কমন নাও তাহলে কত দাঁড়ায়? রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর হয়। তুমি বলতে পারো ভাইয়া কিভাবে? আরটাকে তুমি বাম থেকে ডানে নাও, তাহলে আর কমন নিলে রুট টু মাইনাস ওয়ান থাকে। সো আমরা চাইলে আর একটা সুপার শর্টকাট চাইলে আমরা নিজেরা বানিয়ে নিতে পারি। একটি সুপার শর্টকাট। সুপার শর্টকাট কি সেই সুপার শর্টকাট? এইচ সমান সমান, এইচ সমান সমান ওই যে স্যারে যত গুণ বলে দিবে, যে অর্ধেক বলছে না, অর্ধেক বলা মানে কি? হাফ। তাহলে এইটাই হচ্ছে আমরা মনে মনে এন ধরবো। হরে যেটা থাকে সেটাকে আমরা মনে মনে এন ধরবো। ঠিক আছে, হরে যেটা থাকে সেটাকে আমরা মনে মনে যদি এন ধরি, তাহলে রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আর। এই হচ্ছে গিয়ে আমাদের সুপার একটা শর্টকাট। ক্লিয়ার? তো এখানে এন মানে কি? এন মানে হাফ না, কিন্তু হাফে যে নিচে হর থাকে সেই, অর্থাৎ টু। আচ্ছা, এখন এটা দিয়ে করে আমরা দেখবো তো মিলে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি কিন্তু আবারও বলি তোমাদেরকে, এই পরীক্ষার হলে আগে থেকে বোঝার ওয়ে নাই, এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়ে হয় 70% ক্ষেত্রে। বাট বাকি 30% তুমি তো জানো না তোমার ক্ষেত্রে কোন পার্সেন্টের আন্ডারে পড়ছে। সো যেহেতু এন এর মানটা আমরা টু জানি, সো রুট টু মাইনাস ওয়ান, টু রুট টু, রুট টু। তো টু এর কে যদি তুমি রুট করো কত হয়? 1.41 হয়। সবাই জানো 1.41 থেকে এক বিয়োগ করলে কত হয়? 0.41 হয়। ঠিক আছে, 0.4142 আর কি। তো এটার সাথে এখন তুমি আর গুণ করবো, অর্থাৎ 6400 দিয়ে গুণ করে দিবা, যেহেতু আমাদের সব কিলোমিটার এককে আছে। সো 0.41 এর সাথে 6400 গুণ করবা। কিভাবে করবা? দেখো, 0.41কে আমরা 41 ভাগে 100 বলতে পারি, তাই না? তো এই যে 100 আর 6400 কাটাকাটি করলে কত? 64 থাকে, তাই না? ব্যাপারটাকে আমরা এইভাবে যদি লিখি, 41 ডিভাইডেড বাই 100 ইন্টু 6400, কাটাকাটি করলে এখানে কত থাকে? 64। তার মানে তুমি 64 সাথে 41 গুণ করলেই তো পেরে যাচ্ছ। এই জিনিসটা তুমি বাচ্চাদের মতো হাতে হাতে করবা। এই যে 64 সাথে 41 গুণ করবা, 4 একে 4, 6 একে 6, 4 4 4 16, 6 থেকে 1, 24 আর একে কত? 25। তা আমার উত্তর আসতেছে 4, 2 হাতে থেকে 1, 6, 2। আচ্ছা, আমার উত্তর আসতেছে 2624। ক্লিয়ার? এটা কি কোন এককে ভাইয়া? এটা কিন্তু কিলোমিটার এককে। তো এখন তুমি একটু অপশনে খুঁজবা যে এটা নিকটতম আনসার কোনটা আছে, নিকটতমটা খুঁজবা। ঠিক আছে, তো 2624 এটা নিকটতম কোনটা আছে? দেখো 2650 আছে, বাকিগুলো বেশ দূরে দূরে। সো আমরা তাহলে সঠিক উত্তরটা পেয়ে গেলাম 2650। আশা করি তোমরা এটা খুব সুন্দর মতো বুঝতে পারছো। তো আমরা এখন পরবর্তী প্রশ্ন চলে যাব। 1 কেজি ভরের এই দেখো, এটা কিন্তু যদি অপশন না থাকতো তখন কিন্তু আমাকে এইভাবে করতে হইতো। ঠিক আছে, তখন এইভাবে করতে হইতো, এখানে করতে হইতো, মানে কি তোমার ওই এইচ এর ভ্যালু এখানে বসা করতে হইতো আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো 3 নম্বর প্রশ্নকে 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে অবস্থান যদি তুমি স্থাপন করো, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কত হবে? তো এফ, তো আমরা এফ
মান বের করতে চাই, ঠিক আছে। দুইজনই হচ্ছে 1 কেজি করে, তো আমরা ফর্মুলা কি জানি, জি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে। তারপরে আমাদের উত্তরটা কিন্তু জি আসতেছে, জি এর মান কিন্তু তোমরা সবাই পারো যে 6.673 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11। ওকে, তো সঠিক উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি অপশন এ। একক ভরে দুটি বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি কি? এই যে দেখো সব একক একক, তার মানে এইটাই তো, এই অঙ্কটাই সো এখানে জি এর কথা বলতেছে। হ্যাঁ, তো এটা উত্তর কি হবে, মহাকর্ষীয় ধ্রুবক। সো উত্তরটা কি হবে, মহাকর্ষীয় ধ্রুবক হবে। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই, দেখো 5 নম্বর এমসিকিউটা কি বলা হয়েছে, যে ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ স্থানের মান কত? এই যে আবার আমরা আগের মতো কাহিনী, যে কি বললাম যে তুমি অরিজিনালটা দিয়ে করার চেষ্টা করবা, ঠিক আছে। আগে বিগত বছরগুলোতে, নতুন বছরগুলোতে দেখা যাচ্ছে যে হ্যাঁ আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার দিয়ে মিলতেছে, বাট আগে একটু হচ্ছে বাকি সূত্র দিয়ে আসতো। তো চলো আমরা এটাও করে ফেলি। তো ফার্স্ট অফ অল 1000 কিলোমিটার তোমরা এইচ এর মান দিয়েই দিছে, তো তোমার তো এত প্যারা নেই, তুমি কি করবা, ডাইরেক্ট লিখবা যে জি প্রাইম সমান সমান জি ইন্টু আর এর মান কত, 6400, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটার কি লিখবা, হোল স্কোয়ার, ঠিক আছে, এটার হোল স্কোয়ার। আচ্ছা, এখন কাহিনীটা হইতেছে কি তোমার, জিরো জিরো গুলো কেটে দিতে পারবা কিভাবে, দেখো 9.8 ইন্টু এখানে তাহলে উপরে তাহলে তোমার থাকতেছে 64, আর নিচে কত থাকবে দেখো 64 আর 10 কত হবে তোমার 74। হ্যাঁ, আর উপরে দুইটা জিরো নিচে দুইটা জিরো আমি কেটে দিচ্ছি, তাহলে এখানে কত হবে 74। এখন এরপর উপরে কি করবা, হোল স্কয়ার করবা। এখানে একটা বিপদ, দেখো মেডিকেল 2022 সালে এটা খুবই খুবই আমি কি বলবো, মানে অনুচিত একটা কাজ স্যারে করছে, সেটা হচ্ছে এই ক্যালকুলেশন জীবনও মানে ক্যালকুলেট ছাড়া করা সম্ভবই না। হ্যাঁ, এটা ক্যালকুলেট ছাড়া করা সম্ভবই না, মানে খুবই লেট হবে, তোমার অনেক সময় লেগে যাবে, ততক্ষণে তুমি এই হচ্ছে দেখা যাবে যে আরো অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবা। সো আমরা এনকারেজ করে থাকি এই সকল প্রশ্নগুলা দাগে গোল্লা দিয়ে রেখে সবার লাস্টের জন্য রেখে দেওয়া, সবার লাস্ট থেকে ট্রাই করবা সময় থাকলে, ঠিক আছে। সময় আশা করি থাকে, কারণ তুমি যদি বায়োলজি কেমিস্ট্রি যদি খুব ভালো পারো, যদি তাড়াতাড়ি দাগাইতে পারো, এগুলোর জন্য একটু ট্রাই করতে পারো। হ্যাঁ, বাট আমি বলবো এগুলো আগে ট্রাই করো না ভুলেও, কারণ এগুলো তোমার 3 মিনিটও খায় ফেলবে। তো চলো আমরা একটু জানার চেষ্টা করি এগুলো কিভাবে সলভ করবো। প্রথম কথা, মেডিকেলে স্যারদের উচিতই না এরকম প্রশ্ন দেওয়া, কিন্তু 22 সালে দিয়ে দিছে, তো তোমাদের সালে যে আসবে না ব্যাপারটা তা না। আচ্ছা, তো এখন এগুলো হচ্ছে অ্যাজাম্পশন মেথডে যেতে হয়, মানে কাছাকাছি ভ্যালু। যেমন আমার এখানে 64 আছে, 64কে আমি চাইলে স্কোয়ার করতে পারি, কোনো সমস্যা নেই, 64 দিয়ে 64 গুণ করা যায়, আবার 74 দিয়ে 74 গুণ করা যায়, সবই করা যায়। কিন্তু কথা হইলো এটা আবার ভাগ করা লাগবে না, আবার এটাকে 9.8 দিয়ে গুণ করতে হবে না, সো অনেক ভেজাল, তো এত সময় লেংদি হয়ে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, আগে আপাতত ভাবে এটাকে ছোট করে নিই। আপাতত ভাবে যেহেতু এটা ছোট করা যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, উপরে কত হয় দেখো তো ভাইয়া, উপরে 2 দিয়ে কাটাকাটি করলে 32 হয়, নিচে 2 দিয়ে কাটাকাটি করলে বলা হতো কত হয়, 37 হয়, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে 9.8 ইন্টু, হ্যাঁ 32 ইন্টু 32 ডিভাইডেড বাই 37 ইন্টু 37। তোমার সাথে অনেকগুলো অপশন আছে, তুমি অনেকভাবে আগাইতে পারো, তোমার তো টাইম এমনি আলটিমেটলি লাগবে। একটা অপশন হইতেছে যে 32-এর সাথে তুমি 32 গুণ করবা, আরেকটা অপশন হইতেছে মানে, এবং এরপরে তুমি 37-এর সাথে 37 গুণ করবা, এরপর তোমার কি করতে হবে, ভাগটা করা লাগবে, ওইখানে গিয়ে ঝামেলা। গুণটা করা তো সমস্যা না, 32 সাথে 32 গুণ করা তাহামরি কিছু না, 37 সাথে 37 গুণ করা তাহামরি কিছু না। সমস্যা হলো তুমি যখন ভাগটা করতে যাবা তখনই হইতাছে তোমার অনেক সময় লাগবে, আবার তুমি যখন এটাকে 9.8 দিয়ে গুণ করতে যাবা তখন তোমার অনেক সময় লেগে যাবে। তো অনেকগুলো আসলে ওয়ে থাকলেও হচ্ছে তোমাকে তো ফাস্টেস্ট ওয়েতে আগাইতে হবে, তাই না? তো ওই যে 32 স্কোয়ার বিভিন্ন ধরনের ট্রিক আছে, যে দুইটা সংখ্যাকে কিভাবে সরাসরি স্কোয়ার করতে হয়, তো চলো তোমাদেরকে একটু ট্রিক শিখাই, যদিও এটা আমি এভাবে করতে না করবো, বাট এমনি ট্রিক শিখাই। হ্যাঁ, তো ধরো 32কে স্কোয়ার করবা, কিভাবে শর্টকাটে 32কে স্কোয়ার করা যায়, সেটার একটা ওয়ে হচ্ছে যে তুমি আগে 3টা দাগ দিবা, একটা দুইটা তিনটা এভাবে দাগ দিবা। হ্যাঁ, তো লাস্ট ডিজিট আছে 2, তো 2 কে স্কোয়ার করলে কত হয় 4, 3 কে স্কোয়ার করলে কত হয় 9, আর মাঝখানে বসাবা হচ্ছে এই দুইটা গুণ করে 2 গুণ করে দিবা, ঠিক আছে। 3 দুগুণ 6, আবার 2 গুণ করলে কত হয় 12 হয়। এখন কাহিনী হইতেছে মাঝখানে আসলে 12 বসানো যায় না, যদি এটা তো এক ডিজিট রাখতে হয়। হ্যাঁ, তো আমাদের 2 ডিজিট হয়ে গেছে, তো কি করবা, এই যে দশক স্থানে যেটা থাকবে সেটাকে এটার সাথে যোগ করে দিবা, দ্যাটস ইট। তাহলে তোমার আনসারটা হবে 10, 9 সাথে 1 যোগ করলে 10 হয়, আবার 2 ছিল 4 ছিল, 2 ছিল 4 ছিল, দ্যাটস ইট। এবং তুমি এইভাবে সেম ভাবে কিন্তু তুমি এই যে এটাও স্কোয়ার করতে পারবা, 37কে তুমি স্কোয়ার করতে পারবা সেম রুলে। তো চলো আমরা 37 স্কোয়ার শিখে ফেলি, 37 স্কোয়ার। তো ফার্স্টে কি কাজ করবা, একটা দুইটা তিনটা দাগ দিবা, 7কে স্কোয়ার করলে 49 হয়, 3কে স্কোয়ার করলে 9 হয়, আবার দুইটা গুণ করে দাও, 3 সাথে 21, দুইটা গুণ করলে কত হয় 42 হয়। এবার রুলটা হইতেছে যে এইটা এখানে দিতে হয়, এটা এখানে দিতে হয়, ঠিক আছে, এটা হলো রুল। তারপর সবার লাস্ট ডিজিট 9 থাকে, তো 4 2 এর সাথে দিয়ে দিলে 6 হয়ে যায়, 4 আবার 9 এর সাথে দিয়ে দিলে 3 13 হয়ে যাবে, ঠিক আছে। সো এরই মাধ্যমে কিন্তু তোমাদেরকে শর্টকাট গুলো শিখে দিলাম। এবং কথা হলো উপরে তুমি দরকার হলে লিখলে 1024 লিখলা, হ্যাঁ, এগুলো বেশি সময় লাগলো না, নিচে 1369 লিখলা, বাট এরপর
এরপর টাইট খেয়ে গেলা, উপরে 1024, নিচে 1369। তুমি কি ভ্যালু জানো? মানে হচ্ছে কি তোমার উপরে তোমার আসতেছে কত 1024, নিচে তোমার কত আসতেছে 1369। এরপর তুমি কি করবা? এরপর তো তুমি আটকে গেলা। হ্যাঁ, তো এই হলো ঘটনা। এটা ভাগ করাটা তোমার জন্য তো ইজি না। হ্যাঁ, তো এই হলো গিয়ে একটা ঘটনা। তো হচ্ছে যে তো এই ঘটনা থেকে মুক্তির জন্য ওইটা কি, মানে এত কষ্ট করে আমরা এগুলো করলাম করে আলটিমেটলি যে ভ্যালুটা আসলো এটা আমি বুঝতে পারতাছি না কত হবে। হ্যাঁ, অ্যাজাম্পশন মেথডে যাওয়া যায় যে ভাই আমরা একটা কাজ করতে পারি, লাস্ট ডিজিট গুলো আমরা সব শূন্য বানিয়ে দিলাম। হ্যাঁ, লাস্ট ডিজিট গুলো শূন্য বানিয়ে দিলাম, একটা অ্যাজাম্পশন মেথডে যাওয়া যায় 10/13। ঠিক আছে, তো 10/13 একটা অ্যাজাম্পশন মেথডে যাওয়া যায় যে এই পুরো মানটা তাহলে তোমার কত আসলো 10/13, আবার পাশে 9.8। তো 9.8 কে আমরা চাইলে মনে মনে হচ্ছে 10 ধরতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের পাশে কত 10 থাকবে, তাহলে 100/13। 100/13 তুমি করতে পারো, কত হবে 13। তুমি হচ্ছে যদি 6 দিয়ে করো, 7 দিয়ে, 8 দিয়ে, 13 নামটা পড়তে হবে। হ্যাঁ, তুমি যদি 13 সাথে যদি 8 দিয়ে গুণ করো 3 24, 4 থেকে 2, 8 দিয়ে 10, তোমার 104 কিন্তু পার হয়ে যাচ্ছে। সো 7 দিয়ে করতে পারো আর কি। ঠিক আছে, তো 7 দিয়ে যদি করে ফেলি তাহলে কত হয় দেখো তো, 3 7 21 1 থেকে 2, 7 2 9, 91। সো আসছে মোটামুটি নিকটতম আসছে, সো 7 পয়েন্ট সামথিং হবে। ক্লিয়ার? সো তাহলে তোমার উত্তরটা কত থাকতেছে 7 পয়েন্ট সামথিং, বোঝা যাচ্ছে এখানে পয়েন্ট সামথিং থাকবে। এখন পয়েন্ট সামথিং কিন্তু আছে আমাদের, এই যে দেখো 7 পয়েন্ট সামথিং। ক্লিয়ার? সো এটা হচ্ছে কি একটা স্টেপ, যে এভাবে তুমি স্কোয়ার করে করে আলাদা আলাদা ভাবে স্কোয়ার করে করে তুমি এটা করতে পারো। এটাকে আমরা প্রসেস 1 বলতে পারি, যে প্রসেস শিখাই দিলাম প্রসেস 1 তোমার কাছে যখন যেটা কাজে লাগে। ঠিক আছে, সো এই হলো গিয়ে একটা ঘটনা। হ্যাঁ, আমি যদি সুন্দর করে একটু তোমাদের লিখে দিই, তোমাদের নোটের জন্য থাকলো। হ্যাঁ, 1000/13 সেটা আমি ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করছি, খেয়াল করছো? ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করছি আমার ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। ওকে, আচ্ছা। সো তাহলে এই গেল। এখন হচ্ছে আমরা আরেকটা প্রসেসে করবো, যেটা আমি তোমাদের রিকমেন্ড করবো যে ভাইয়া ওভাবে করো না, ওভাবে চাইতে আরো 5 থেকে 10 সেকেন্ড আমি সেভ করতে পারবো। শিখা রাখলাম, কোনো সমস্যা নেই, শিখা রাখলে তো দোষ নেই। এখন আমি দেখো তোমাদেরকে কিভাবে টাইম আরো সেভ করে দিই। সেটা হলো আমরা 32কে 32 কেন ধরতেছি, আমরা একটু কমায় ধরি। উপরেরটাকেও কমায় ধরবো, নিচেরটাকেও কমায় ধরবো, তাইলেই তো হয়। উপর নিচে সেম অনুপাতে চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, সো আমরা একটা কাজ করবো, আমরা 32কে আমরা 30 ধরবো। 32কে আমরা কি করবো 30 ধরবো। হ্যাঁ, তাহলে কত হলো 30 ইন্টু 30। আবার 37কে আমরা 35 ধরবো, মানে দুইটারই কমাইছি, তুমি একটারে কমাবে একটা বাড়াবে, এরকম করলে হবে না। আবার 9.8কে আমরা 10 ধরবো। ঠিক আছে, 9.8কে 10 ধরবো, তাহলে হবে কি আমার একটা সুবিধা হয়েছে, সেটি স্কোয়ারের কাজগুলো করা লাগতেছে না। এখন আমরা কাটাকাটি করে ফেলি। হ্যাঁ, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়, তোমার এখানে 6 হয়, এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করো, হ্যাঁ 5 7 35, তাহলে এখানে 6 হবে আর এখানে 7 হবে। তারপর উপরে দেখো 6 6 36, 10 দিয়ে গুণ করলে কত হবে 360 হয়, আবার নিচে 7 7 49 হয়। এইটারই কোনো মতে মান বের করতে পারলেই তো তোমার অঙ্ক শেষ। এইটারই কোনো মতে মানটা বের করতে পারলেই তোমার অঙ্কটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন তুমি যে কাজটা করবা, ভাগ করে দিবা যে 360, এরপর নিচে কত ছিল আমাদের 5 দিয়ে যেহেতু কাটছিলাম 49, তো তুমি একটু হচ্ছে কাটাকাটি গুলা করে ফেলো। 49 360। তো ফার্স্ট অফ অল কত দিয়ে করলে হয়? হ্যাঁ, তো 49 মানে 50ই তো ধরা যায়, তাই না? তো 5 7 35, আমাদের এখানে 36, তার মানে বোঝা যাচ্ছে 7 দিয়ে হবে। তো 7 দিয়ে যদি করে ফেলি, 7 নং 63, 3 হাতে থেকে 6, হ্যাঁ 4 7 28, 6 কত 34। ঠিক আছে, তাহলে আমার থাকতেছে কত তোমার 360 আর এখানে 343, তার মানে 17 এর মতো থাকতেছে, মানে দশমিক সামথিং আসবে। হ্যাঁ, তুমি এখানে মনে মনে জিরো নামায় আরো কিছু নামাইতে পারো, তো 7 পয়েন্ট সামথিং উত্তর হবে। তো আমি তো বের করে ফেলছি 7 পয়েন্ট সামথিং। দেখো আমাদের অপশনগুলো কিন্তু জঘন্য অপশন দেয় নাই, স্যার সুন্দর অপশন দিচ্ছে, 7 পয়েন্ট সামথিং একটাই আছে। তুমি চাইলে এখানে শূন্য নামা, শূন্য নামায় আবার করো। হ্যাঁ, দেখো এই 3ই আসবে, বিশ্বাস না হলে দেখো, তুমি 3 দাও, 3 ও 7 7 হাজার 2, হ্যাঁ 12 আর 3 কত 15, এই যে দেখছো পুরো মিলে গেছে 7.3, পুরো মিলে গেছে। তো আমি তোমাকে পুরো মিলাই দিছি। এবার তোমাদের বিবেকের কাছে যদি আমি ছেড়ে দিই যে বলো তো এটা তো প্রসেস 2, হ্যাঁ আমি তো প্রসেস 1 দিয়েও করছি। হ্যাঁ, এবার তোমরা আনসার দাও যে প্রসেস 1 ইজি হয়েছে নাকি প্রসেস 2 তে ইজি হয়েছে। বলো তো, এই যে প্রসেস 1 ইজি হয়েছে নাকি প্রসেস 2 তে ইজি হয়েছে। অবশ্যই তোমরা বলো প্রসেস 2 তে ইজি হয়েছে। কেন? কারণ এখানে আমার উভয় পক্ষকে এই হর ও লবকে স্কোয়ার করা লাগে নাই, আমি একটা ট্রিক হচ্ছে ফলো করছি এবং সেই ট্রিক ফলো করার মাধ্যমে এই উত্তরটা দিয়ে দিছি। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এটা তাহলে তোমাদের 3 মিনিট লাগবে না, যদি ট্রিকটা ফলো করো 1.5 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, তো এরকম ট্রিক আরো শিখতে চাইলে তোমরা হচ্ছে ইউটিউবে গিয়ে ব্যাটলস অফ ডাইনামিক্স চ্যানেলে তোমরা ঢুকে তোমরা একটা প্লেলিস্ট পাবা, যে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন উইথ রাফি নামে, তোমরা সেটা দেখে নিতে পারো। এরকম আরো প্রায় 7টা ট্রিক আমি দিয়ে দিছি। তো এবার আমরা আসে 6 নম্বর প্রশ্ন, নিচের কোন কণাটি মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়? দেখো, কোনটা সবচেয়ে বেশি প্রভাবিত হয় সেটা আসলে ডিপেন্ড করে হলো তার ভরের উপর, কারণ আমরা স্পষ্টভাবে পড়ছিলাম যে F প্রপোর্শনাল টু কি ছিল, m1 m2 ছিল, তাই না? তো তোমার ভর যত বাড়বে মাধ্যাকর্ষণ বলটা তত বাড়বে। তুমি এগুলোর মধ্যে থাকবে দেখবে কার ভরটা বেশি। প্রোটন তো ভরহীন কণা, ইলেকট্রন তো অনেক হালকা। হ্যাঁ, নিউটনের চাইতে প্রোটন কিন্তু ভারী, সো উত্তরটা কি হবে, প্রোটন হবে। আচ্ছা, পরের প্রশ্নতে যদি চলে যাই,
চাঁদ পৃথিবীকে কত দিনে একবার প্রদক্ষিণ করে? চাঁদ পৃথিবীকে দেখো সে পুরো ফুল একবার ঘুরে আসতে কিন্তু অরিজিনালি তার 27 ডেজ লাগে, ঠিক আছে। চাঁদের ক্ষেত্রে টি এর মান কিন্তু 27 ডেজ, উত্তর হবে 27। পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? আমরা একটু আগে পড়ছিলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দেখো প্রশ্ন রিপিট হয়, হ্যাঁ এএফএমসি 2020 সালে আসছে আর ওটা মেডিকেলে 2022 সালে আসছিল। সো এটা উত্তর কি হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা অপশনে কি আছে? নাই, তাহলে অবশ্যই আনসার কি নান্দাগা দিয়ে দিবা, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। বিজ্ঞানী কেপলার 3টা সূত্র দিছিল, সেই 3টা সূত্রের মধ্যে এটা প্রথম সূত্র, ফোকাসে রেখে ঘুরতেছে। তো এটা কে দিছিল? বিজ্ঞানী জোহান কেপলার। কোন অক্ষাংশে জি এর মানটা সর্বাধিক? আগে এখন চলো তোমাদেরকে একটু আর্টসের পড়ালেখা শিখাই, হ্যাঁ ভূগোল। দেখো এটা যদি পৃথিবী হয়ে থাকে তো আমরা জানি যে এই পাশ দিয়ে তোমার মেরু থাকে, হ্যাঁ। আমরা যদি ভাগে ভাগ করি, এই জিনিসটাকে বলা হয়, এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখাটাকে কি বলা হয়? নিরক্ষরেখা। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় মেরু বিন্দু, ঠিক আছে, মেরু। তাহলে এখান থেকে তোমাদের সব ল্যামডার হিসাব নিকাশগুলো করা হয়। তাহলে এখান থেকে এইটার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে আমরা কি এটা বলতে পারি যে মেরুতে ল্যামডা 90 ডিগ্রি, মেরুতে ল্যামডা 90 ডিগ্রি, আর নিরক্ষরেখায় ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি। এবার স্যারে বলছে জি এর কথা, তো অক্ষাংশ যেহেতু বলছে, সো জি এর অক্ষাংশের একটা ফর্মুলা আছে, সেখানে চলে যেতে হবে। তো আমরা সবাই ফর্মুলা জানি যে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ এটাকে ম্যাক্সিমাম করতে। এটাকে ম্যাক্সিমাম করতে গেলে এটাকে মিনিমাম করতে হবে, হ্যাঁ এটাকে মিনিমাম করতে হবে। এখন কেন এটাকে মিনিমাম করবো ভাইয়া? কারণ জি এর মান থেকে বিয়োগ হচ্ছে, তুমি চাচ্ছ এই মানটা ম্যাক্সিমাম হোক, তাহলে তুমি কি চাবা কোনো কিছু বিয়োগ হোক? তোমার কাছে 100 টাকা আছে, তুমি চাও 100 টাকাই থাকুক বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা থাকুক, তোমার ভাই বোন যাতে টাকা না নেয়। তো তুমি কি করবা? যাতে টাকা না নেয়, মানে টাকা নেওয়ার পরিমাণটা কি মিনিমাম বানাইতে হবে না? জিরো বানাইতে হবে। তাহলে আমি চাচ্ছি এটাকে মিনিমাম বানাইতে। এটাকে মিনিমাম কিভাবে বানাইতে পারবো? যদি কজের মানটা মিনিমাম হয়। তো কজ কত মান মিনিমাম? কজ 90 ডিগ্রি মান মিনিমাম, ঠিক আছে। এই যে দেখো, সো আমরা তাহলে এটা বলতে পারি ল্যামডার মান যখন 90 ডিগ্রি হবে এই মানটা মিনিমাম হবে, এই মানটা মিনিমাম হলে এই মানটা ম্যাক্সিমাম হবে। সো তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ অভিকর্ষ ত্বরণটা ম্যাক্সিমাম হচ্ছে। সো উত্তর হবে 90 ডিগ্রি। একটি বস্তুর ভর, মানে এই চ্যাপ্টার থেকে সব ম্যাথ, এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসতেছে আর কি, ঠিক আছে। মেডিকেল রিসেন্ট ইয়ার গুলোতে দেখতে পাচ্ছ ম্যাথ। একটি বস্তুর ভর যদি 75 কেজি হয়, ওই চাঁদেও কত হয়? চাঁদেও 75 কেজি হবে। ভর তো আসলে ভাই চেঞ্জ হয় না, ঠিক আছে। সো চাঁদেও 75 কেজি হবে। আচ্ছা পরের প্রশ্ন, পৃথিবীর মুক্তিবেগ কত? দেখো রিপিট হইতেছে বারবার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই প্রশ্নটা এনে 3বার আসছে, আমি এগুলো গুনবো কয়বার আসছে। যদি দুটি বস্তুর মধ্যকার দূরত্বকে যদি তুমি অর্ধেক করে ফেলো, আচ্ছা দূরত্বকে অর্ধেক করা মানে কি দেখো তো ভাইয়া, এই ডি এর জায়গায় হাফ বসে দেওয়া না, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে কত আসতেছে? এটা উপরে উঠে গেলে 4 হয়ে যায়। So, আমরা বলতে পারবো মহাকর্ষ বলটা তখন 4 গুণ হয়। অ্যাকচুয়ালি 4 গুণ বারে লেখা উচিত না, এটা হবে 4 গুণ হয়। এখন কথা হলো, তুমি কি পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসবা? তুমি বলো যে রাফি ভাই বলছে 4 গুণ হয়, উনার বার লিখছে কেন? দেখো মেডিকেল আসলে দুই রকম ভাবে উনারা চিন্তা করে। উনারা মাঝে মধ্যে এই যে বারে জিনিসটা নিয়েও চিন্তা করে, কখনো চিন্তা করে না। হ্যাঁ 80% ক্ষেত্রে উনারা চিন্তা করে না, উনারা 4 গুণ বারে বলতে যা বুঝে 4 গুণ হয় বলতে তাই বুঝে, ঠিক আছে মেডিকেলের স্যাররা। তো এর জন্য আমি তোমাদেরকে বলবো, যদি অপশনে খুঁজে পাও যে 4 গুণ হয় তাহলে সেটাই দাগাবা, আর যদি না খুঁজে পাও তাহলে 12টা দাগায় দিয়ে আসবা, ব্ল্যাঙ্ক রেখো না। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হবে? আমরা সবাই ফর্মুলা জানি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তো স্যার বলতেছে কি গড় দূরত্ব কমে গেলে, তার মানে আর এর মান যদি কমে যায় তখন অবশ্যই টি এর মানও কমে যাবে, কারণ প্রপোর্শনাল রেট, ঠিক আছে। তখন তাহলে উত্তরটা কি হবে? কমে যাবে। সো দ্য কারেক্ট আনসার ইজ কমে যাবে। গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার, এটা কে বলছিলেন? কেপলার বলছিলেন। একটু আগে আমরা পড়ছি কিনা? পড়ছি। প্রশ্ন রিপিট হয়েছে কিনা? হয়েছে, ঠিক আছে। সো এটা উত্তর কি হবে? কেপলার। তারপর প্রশ্ন, পৃথিবী থেকে 50 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে মহাশূন্যে চলে যাবে? আচ্ছা মানে তোমাকে একবার বাইরে পাঠিয়ে দিতে হবে। এখন তুমি কোন একটা বস্তুকে যদি মহাশূন্যে পাঠিয়ে দিতে চাও, তখন তোমাকে মিনিমাম মুক্তিবেগে নিক্ষেপ করতে হবে, ঠিক আছে। মুক্তিবেগে নিক্ষেপ করতে হবে। পৃথিবীর এখন যেহেতু তুমি পৃথিবী থেকে নিক্ষেপটা করছো, স্পষ্ট বলেছি পৃথিবী থেকে, সো অবশ্যই পৃথিবীর মুক্তিবেগ হবে। এবং পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো তোমাকে কি করতে হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে, ঠিক আছে, মিনিমাম। এখন তুমি যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, সে কি হবে? এই যে ন্যূনতম যত বেগে নিক্ষেপ করলে সে কি হয়ে যায়? সে একবারে মহাশূন্যে চলেই যায়, ঠিক আছে। তাই তুমি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কিন্তু সে মহাশূন্যে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন তারপরে অপশনে দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি বেগে দিতে হবে। বেশি 11.2তেই তো সে হচ্ছে চলে যায়, 11.2 যদি বেশি দিলেও তো সে চলে যাবে, ঠিক আছে। সো এটাতে চলে যায়, এটাতেও চলে যায়, আমাদের অধিকতর কারেক্ট আনসারটা বের করতে হবে। এখানে কি লিখছি? 11.2 কিলোমিটার পার সেকেন্ড যেটা কম বেগ দিতে হবে। আচ্ছা এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করে দেখো, আমরা যে নিক্ষেপটা করতেছি এটা কি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করতেছি? না, এটা আমরা
50 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করতেছি। হ্যাঁ, একটু উঁচু থেকে নিক্ষেপ করতেছি। হ্যাঁ, মানে তোমার মতে ভাই অপশন এ উত্তর, অপশন বি উত্তর। হ্যাঁ, অপশন এ উত্তর হয়, বি উত্তর হয়, বাট আসতেছি, কাহিনী আছে। সেটা হলো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি যে ভি সমান সমান তুমি যখন নিক্ষেপটা করতেছো, হ্যাঁ, ভিই সমান সমান কি ছিল? রুট ওভার 2GR, ঠিক আছে? 2GR, এখানে এই জিটা হচ্ছে গিয়ে আমাদের যে আহ, আমাদের যে গ্রহটা আছে সেই গ্রহ বিকর্ষ ত্বরণ, আর এ আরটা হচ্ছে আমাদের গ্রহটার কি ব্যাসার্ধ। তো এইখানে কিন্তু তুমি যেই মুক্তিবেগটা পাচ্ছ, এই মুক্তিবেগটা হচ্ছে তুমি যখন ভূপৃষ্ঠে দাঁড়ায় আসো সেই ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করার সময়, তুমি যখন ভূপৃষ্ঠে দাঁড়ায় আসো ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করার সময়, ঠিক আছে? তো যেহেতু তুমি আসলে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করো নাই, তুমি কি করছো? ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপর থেকে নিক্ষেপ করছো, ধরো এটা 50 মিটার। হ্যাঁ, তো তার মানে তোমার এখানে কিছু একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে জি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, জি চেঞ্জ হয়ে যাবে। কেন জি চেঞ্জ হবে? কারণ ভূপৃষ্ঠ থেকে আমরা জানি যত উপরে উঠে তত জি এর মানটা কমে যায়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবা তত তোমার জি এর মানটা কমে যাবে। তো হ্যাঁ, ভূপৃষ্ঠে জি এর মানটা ম্যাক্সিমাম থাকে, তার মানে জি এর মান যদি কমে যায় তোমার অবশ্যই মুক্তিবেগটা কমে যাবে। ক্লিয়ার? তো তোমার কিন্তু তখন 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চাইতে কম বেগে নিক্ষেপ করলেই হবে, ঠিক আছে? তখন তোমার 11.2-তে, মানে এগুলাতে নিক্ষেপ করলে তো হয়, ঠিক আছে, বাট ওনারা বলছে ন্যূনতম একটা শব্দ দেখো উচ্চারণ করেছে, ন্যূনতম। ন্যূনতম বলে দিলে তখন আর এগুলো উত্তর হবে না। এগুলো কি, এগুলোতে নিক্ষেপ করলে চলে যাবে, ওকে, বাট সেটা তো ন্যূনতম না। ন্যূনতম হবে এইটা 11.2, তখন কম বেগ দিলেই সে চলে যাবে, ঠিক আছে? তো আশা করি এই দারুণ একটা প্রশ্ন বুঝতে পারছো, এটা কিন্তু এএফএমসি তে আসছে, খুব সুন্দর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক? দেখো ভাইয়া, আমরা যে শিখছিলাম এর চিত্রটা একটু আরেকবার আঁকি। এটা ছিল মেরু অঞ্চল, হ্যাঁ, আমাদের মেরু অঞ্চল হচ্ছে এইটা, নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এইটা। তো এখানে কি বলছি? কোন তথ্যটি সঠিক? নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক। ডাহা মিথ্যা কথা। আমরা পড়ছিলাম মেরু অঞ্চলে কিন্তু জি এর মান সর্বাধিক। কেন? ওই যে ল্যামডা দিয়ে ব্যাখ্যাটা দিছিলাম যে এখানটাতে আমাদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে জি প্রাইমটা ম্যাক্সিমাম হয়, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা মুখস্থ রাখবা 9.83217। আর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে ল্যামডা মানটা 0 ডিগ্রি হয়। তো ল্যামডা মান 0 ডিগ্রি হলে ফলে cos 0 তো একটা ভ্যালু থাকে, ফলে তোমার জি প্রাইম সমান জি মাইনাস কিছু একটা মাইনাস হচ্ছে, সো ফলে জি প্রাইমের মানটা কমে যাবে। হ্যাঁ, তো তখন এটা ভ্যালুটা হয়ে যাবে 9.78039, এরকম একটা ভ্যালু 039। একটা জিনিস খেয়াল করে দেখো, নিরক্ষীয় অঞ্চলের ভ্যালুটা কিন্তু মেরুর চাইতে ছোট। হ্যাঁ, কিন্তু এখানে কি লেখা রাখছে? জি এর মানটা নাকি সর্বাধিক। ডাহা মিথ্যা কথা, সেটা কেটে দাও। পরবর্তী অপশনটা, পৃথিবীর অভ্যন্তরে নামলে জি এর মানটা বাড়ে। আরেকটা ডাহা মিথ্যা কথা, তুমি যখন ভূপৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাবা তোমার জি এর মানটা জিরো হইতে থাকবে। হ্যাঁ, তত কমতে থাকবে আর কি, এবং কেন্দ্রে একবার জিরো হয়ে যায়, এটাও ডাহা মিথ্যা কথা। তারপর কি বলছে? নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা সর্বনিম্ন, কথা সত্য। নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম ভ্যালু থাকে জি এর। সো এটা কিন্তু আমরা একবারে সত্য কথা পেয়ে যাচ্ছে। সো এটাই সত্য। সত্য, কোনো বস্তুর ভর যদি 75 কেজি হয় তাহলে চাঁদে কত হবে ভাই? চাঁদেও তো 75-ই হবে। চাঁদে গেলে কি মানুষ কি মানে অন্য কিছু হয়ে যায়? হয় না। চাঁদের মুক্তিবেগ কত? দেখো, এটা মুখস্থ রাখাটাই বেটার। পৃথিবীর যেমন 11.2 মুখস্থ রাখছো, চাঁদেরটা মুখস্থ রাখবা। হ্যাঁ, 2.4 কিলোমিটার পার সেকেন্ড, 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তারপর প্রশ্ন, মঙ্গল গ্রহের ব্যাস যদি 6000 কিলোমিটার হয়, এর পৃষ্ঠে জি এর মান যদি এত হয়, তাহলে মঙ্গল গ্রহ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? দেখো, মুক্তিবেগের কিন্তু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে √2GR, আর একটা আছে √2GM/r। এখানে কোনটা ইউজ করবা? বুঝাই যাচ্ছে জি যেহেতু আছে, সো ছোট হাতের জি ওয়ালাটা, √2GM/r, ওইখানে জিটা বড় হাতের, এখানে ছোট হাতের কোনো জি নাই, তো ফলে ওটা দিয়ে অ্যাপ্লাই করলে হবে না। তুমি এটা দিয়ে করবা, √2 ইন্টু জি এর মানটা কত? 3.8, এবং আর এর মানটা কত? 6000 কিলোমিটার। তো 6000 ইন্টু 10⁻³ কথা হলো এইটা আসছে মেডিকেলে 2018 সালে, ক্যালকুলেট আউট না। এখন তোমার বলতে ঝামেলা হয়ে গেল। তবে অপশনগুলো একটু দূরে দূরে আছে, সো হয়তো আমরা একটা আশা রাখতে পারি যে পারবো। হ্যাঁ, সো তার মানে এটাও একটা প্রশ্ন যেটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে, বাট বেশ টাফ, সময় লেগে যাবে অনেক, বাট রাফি ভাই আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে আগে রুট ওভার ফরম্যাটে নিয়ে আসতে হবে। রুট রুট মানে এমন সংখ্যা নিয়ে আসতে হবে যেটাকে তুমি রুট করতে পারো। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার 9, 16, 25, দেখো তো গুণ করে আসে কি কোনটা? যেমন 3.8, এটা ধরো ম্যাথ করতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি 3.8 কে 3.8 না ধরে তুমি 4 ধরো, সমস্যা তো নাই। মনে মনে 4 ধরলা, তাহলে কত হয় দেখো, সংখ্যাগুলো আগে নাও। 10 নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। 6 আর 4 গুণ করে 424, ঠিক আছে? তারপরে 24 কে আবার তুমি কি করবা? 2 দিয়ে গুণ করতে পারো। 24 গুণন 2 দিয়ে দিতে পারো। 24 গুণন 2 দিয়ে দিলে তোমার কত হয় বলো তো? 48 আসে। হ্যাঁ, তুমি 48 কে হচ্ছে রুট করে দেখবা যে কত আসে। ওকে, আচ্ছা। তো এইবার হচ্ছে যে 10 টু the পাওয়ারের দিকে আগে তোমাকে তাকাইতে হবে। তুমি না হয় জি এর দিকে তুমি বুঝলা যে 3.8 কে তুমি 4 লিখলা, ওকে, তারপর 6000। আচ্ছা, এখানে একটা কাহিনী হইতেছে, একটা ঝামেলা করে রাখছে, ব্যাস দিছে, ব্যাসার্ধ না।
আমাদের আর মানে কি ছিল বলো তো ভাই, ব্যাসার্ধ ছিল। তো 6000কে তো লেখা যাবে না, এটাকে 3000 ধরে করতে হবে, কারণ ব্যাস যদি 6000 হয় ব্যাসার্ধ হবে 3000। সো এখানে 6 হবে না, এখানে 3 বানাই দাও, ঠিক আছে, এখানে 3 বানাই দাও। তাহলে তোমার ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, 3 4 12, 12 দুগুলো 24। হ্যাঁ, তা আমরা লিখে ফেলাম 12 দুগুলো 24। আমি বলতে পারো ভাই আপনি জিরোগুলো নিলেন না কেন, আমি জিরোগুলো নিয়ে আলাদা কাজ করব। এখানে 10 টু দি পাওয়ার 3, এখানে 10 টু দি পাওয়ার 3, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার 6। লিখে ফেলি 10 টু দি পাওয়ার 6। এখন ভাইয়া 24কে রুট তো আমরা এক্সাক্ট ভ্যালু জানি না, বাট 25কে রুট তো জানি। হ্যাঁ, 25কে রুট করলে কিন্তু 5 হয়, তাহলে 24কে রুট করলে 5 এর চেয়ে একটু কম হবে, মানে 4.7, 4.8 এরকম কিছু একটা হবে। ক্লিয়ার? তাইলে এখানে ঘটনাটা হচ্ছে আমার 5 এর নিকটতম, তাহলে এখানে কি হবে, 5 এর নিকটতম ইনটু 10 টু দি পাওয়ার 6 কে রুট করলে 10 টু দি পাওয়ার 3 হয়। এটা মাথায় রাখবা। পাওয়ারটা জাস্ট কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 হবে। সো এখানে যে ভ্যালুটা, এটা 5 এর নিকটতম হবে। 5 এর নিকটতম কিন্তু বেশি হলে হবে না, কম হইতে হবে। তুমি অপশন খুঁজবা, যেমন 9.7, এই 9 কি 5 এর নিকটতম না, 3.77 কি 5 এর নিকটতম না, কারণ 4.77 আছে, এটা না। 11.2 কত দূরে, এই যে 5 এর নিকটতম আমি খুঁজতেছিলাম যে 4.7, 4.8, দেখছো আল্লাহর রহমতে কিন্তু পেয়ে গেছে। এখন তুমি বলতে পারো ভাই 10 টু দি পাওয়ার 3 কেন দিল না, কারণ হচ্ছে এটা মিটার পার সেকেন্ড। তুমি যখন এটা তো আমরা 4.77 লিখলাম, এরপরে হচ্ছে আমরা এটাকে কিলোমিটার যখন কনভার্ট করবো তখন 10 টু দি 3 তো চলে যাবে, কারণ 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, 4.77 কিলোমিটার পার সেকেন্ড। তো আশা করি এরকম ক্যালকুলেশন হ্যাক্স গুলা দিয়ে তোমরা বিপদ থেকে রক্ষা পাবে, ঠিক আছে, এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্সের প্রশ্নগুলো থেকে। মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা বের করা খুবই সহজ। হ্যাঁ, মুখস্থ রাখলে সবচেয়ে বেটার, আর যদি মুখস্থ না রাখতে পারো সমস্যা নেই। হ্যাঁ, এভাবে হচ্ছে বের করে নিবা, বেশিক্ষণ লাগবে না। কোনাগুনি গুণ করবা, জি সমান সমান এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। তো এফ কত, এফ হচ্ছে কি তোমার ml ইনভার্স 2, ঠিক আছে, আর ডি কত, এল স্কোয়ার, ঠিক আছে, তারপরে m1 m2 মানে কি m স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে, m ইনভার্স এল কিউব টি ইনভার্স 2, ঠিক আছে, m ইনভার্স এল কিউব টি ইনভার্স 2 খুঁজো তো, m ইনভার্স এল কিউব, m ইনভার্স এল কিউব টি ইনভার্স 2, যে m ইনভার্স এল কিউব টি ইনভার্স 2 পেয়ে গেছি অপশন বি এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, সার্বজনীন ধ্রুবক জি এর মানটা কত, ফিক্স ভ্যালু 6.673 10 টু দি পাওয়ার -11, হ্যাঁ, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মানকে আলোর সমান ধরা হয়, দেখো 45 ডিগ্রি যে অক্ষাংশটা আছে না, সেই অক্ষাংশটাকে, এই যে এই জায়গাটাকে আমরা হচ্ছে আদর্শ ধরে থাকি, মানে এই পয়েন্টটা তো তোমরা জানো 9.83, আর এই পয়েন্টটাকে আমরা 9.78 বলে থাকি, ঠিক আছে, এই দুটো মাঝামাঝি কত হয়, 9.81 না, এটাই হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এই যে এখান থেকে এটা 45 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের আনসার, 45 ডিগ্রি অক্ষাংশে। তারপর প্রশ্ন, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, তার ওজন একটা বিন্দুর মধ্য দিয়ে কাজ করে থাকে অলওয়েজ। তো সেই বিন্দুটা, ওজন বলছে কিন্তু ভর বলে না, ভর বললে ভর কেন্দ্র হইতো, ওজন বললে ভার কেন্দ্র, ঠিক আছে। সো আমরা এটা উত্তর কি বলবো, ভার কেন্দ্র। সো এটা উত্তর কি হবে, ভার কেন্দ্র। ওকে, আচ্ছা, তারপর ওজনটা এই তারপর প্রশ্নটা কি, যে একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে আমরা কি বলি, মহাকর্ষ ধ্রুবক বলে থাকি, ঠিক আছে। সো এটা উত্তর হবে মহাকর্ষীয় ধ্রুবক। দুইটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে অভিকর্ষ বল কত হবে, এই যে তোমাদেরকে কিন্তু আগে শিখাইছিলাম যে বৃদ্ধি শব্দটা সিগনিফিকেন্স ধরে যদি তুমি করো দেখবো অনেক সময় মিলবে না, যেমন এখানেই মিলবে না। হ্যাঁ, যেমন 4 গুণ বৃদ্ধি শব্দের অর্থ কিন্তু 5 গুণ করে ফেলা। ধরা যাক তোমার কাছে হচ্ছে 20 টাকা আছে, হ্যাঁ, তো তোমাকে তোমার বাবা কি করলো, সেটাকে 4 গুণ বৃদ্ধি করে দিল, মানে কি তোমার কাছে আগে ছিল 20 টাকা, উনি আরো 4 গুণ বেশি টাকা দিল, ঠিক আছে, এটাই তো বৃদ্ধি, ঠিক আছে। তোমার কাছে এখন কত আছে, 80 20 100, তোমার কাছে এখন কত গুণ টাকা আছে, 5 গুণ না, হ্যাঁ, তাহলে এটা অরিজিনাল উত্তর কত হওয়া উচিত বলো দেখি। আমরা জানি এফ প্রপোর্শনাল টু কত হবে, 1/d স্কয়ার, তো ডি এর মান তুমি যদি 5 বসায় দাও উত্তর হবে 1/25। সেটা উত্তর হওয়ার কথা কি 25/1 কিন্তু অপশনে 25/1 অপশনে নাই। তাহলে এখন এই বিপদ থেকে উদ্ধারের ওয়েটা কি, সেটা হচ্ছে তুমি এই প্লাস ধরে করবাই না, হ্যাঁ, তুমি কি করবা, 4 গুণ বৃদ্ধি মানে ওই ডি এর জায়গায় 4 বসাই দিবা, ঠিক আছে। সো এখানে আমরা যদি এফ প্রপোর্শনাল টু 1/4 স্কয়ার বসাই দিই, উত্তর দেখো 16/1 এসে যায়, ঠিক আছে। চিন্তা করবো ফার্স্ট ওইভাবে, বাট অপশনের দিকে তাকা দেখবা যে মিলতেছে না, এটা দেখলেই তো বোঝা যায়, এর জন্য তো সময় ওয়েস্ট হবে না। ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন যদি 50 নিউটন হয়, তাহলে কত উচ্চতায় তার ওজন অর্ধেক হবে, দেখো ওজন অর্ধেক হওয়া মানেটা কি, ওজন অর্ধেক হওয়া মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ অর্ধেক হওয়া, ক্লিয়ার। তো অভিকর্ষ ত্বরণ অর্ধেক হওয়ার আমরা ফর্মুলা জানি যে জি প্রাইম সমান জি ইনটু 1, এই যে একটা হলো শর্টকাট, একটা হচ্ছে এইচ এর মান যদি আরেকটা খুব ছোট, আরেকটা হলো অরিজিনাল। আমরা অলওয়েজ অরিজিনাল দিয়ে করবো, যদি মিলে মিললো, না মিললে ওই শর্ট এই 1 - 2h/r দিয়ে করবো। তো অর্ধেক যেহেতু বলছে, জি প্রাইম বাই জি এর মান কত, হাফ, ঠিক আছে। তোমাদের একটা কি মনে পড়তেছে না, আরে রাফি ভাই তো এটা করাইছে, এটা একটা সুপার শর্টকাট শিখাইছে যে এইচ সমান সমান √n - 1 * r। তো n মানে কি ছিল, অর্ধেকের যে নিচে 2 থাকে সেইটা, এটা তো হুবহু আমরা ম্যাথ করছি, ক্লিয়ার। তো ম্যাথ যেহেতু আমরা করছি, সেটার উত্তরটা মনে হয় তোমাদের মুখস্থ রাখা উচিত। যাই হোক, করো, ধরে নিলাম তোমাদের মুখস্থ খুবই খারাপ, মানে এই সকল ফিজিক্সের ক্ষেত্রে।
তো তার মানে এখানে আমাদের জানি কত ছিল বলো তো ভাইয়া, 0.41 ছিল মনে করে দেখো, তারপর এটা এখন 6400 ছিল, পরে এগুলো না আমরা ক্যালকুলেশন করছিলাম। হ্যাঁ, তো আমরা এখন আবার ক্যালকুলেশন করব, ঠিক আছে, এটা তোমাদের প্র্যাকটিস বেশি হবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 41 ইন্টু 64। হ্যাঁ, তাহলে 64-এর সাথে 41 যদি গুণ করি, 4 একে 4, 6 একে 6, 4 4 16, 6 থেকে 1, 24 এর কত 25। তাহলে ইন দ্যাট কেস আমার আনসারটা আসতেছে 426, তারপর 2624 আসতেছে। কারণ অপশনে একটু ভালো মতো খেয়াল করে দেখো, অপশনে 2624 নাই, কিন্তু নিকটতম 2650 আছে, ঠিক আছে। তো কোনো কোনো জায়গায় এটা ভুল দেখবা, এটা কিন্তু ভুল, অপশন বি কিন্তু হবে না, 1600 হবে না। হ্যাঁ, ভুল আনসার দেওয়া আছে অনেক জায়গায়। তো এটা উত্তর কত হবে, 2650 হবে, 2624 নিকটতম। চন্দ্র পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বল পূর্বের তুলনায় কত গুণ হবে। খুবই সিম্পল, একটু আগে আমরা পড়ছিলাম যে দ্বিগুণ হলে 1 বাই, এই যে দেখো এফ প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কয়ার, তো তাহলে 1/2 স্কয়ার করে দাও, তাহলে কত হবে, 4 ভাগের 1 ভাগ হবে। সো উত্তর হবে 4 ভাগের 1 ভাগ। পরের প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ জি এর বেলায় কোনটি সঠিক নয়। তার মানে আমাদের নিশ্চয়ই অপশন পড়তে হবে। দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, এটা সত্য। তারপরে বৈষম্য অঞ্চলে জি এর মানটা 9/7, এটা লিখে দিয়েছিলাম, এটাও সত্য। অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, এটাও সত্য। মেরু অঞ্চল জি এর মান নাকি সবচেয়ে কম, মিথ্যা কথা। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ মানে টি স্কোয়ার ওই গ্রহের গড় দূরত্বের মানে আর কিউবের ঘনফলের সমানুপাতিক। এটা কোন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী কেপলার বলছিল, ঠিক আছে। তো খুবই সহজ, এটা আমরা আনসারটা পেয়ে গেলাম, কেপলার। মহাকর্ষ বল কিসের কিসের উপর নির্ভর করে, ওই যে ভরের উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে গিয়ে তোমার একটাই আছে নির্ভর করে, বাকি তার মানে কোনগুলোর উপর নির্ভর করে না, একটাই অ্যান্সার, যে ভরের উপর নির্ভর করে, বাকিগুলোর উপর দেখবে নির্ভরই করে না। মহাকর্ষ ধ্রুবক জি এর মান, ভাই এটা কয়বার আসলো দেখছো, এ নিয়ে 3বার আসলো। হ্যাঁ, 6.617 10⁻11। একটু সাবধান থেকে, মাঝে মধ্যে একক নিয়ে স্যার দুষ্টামি করে, একক চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আচ্ছা, জি এর উপর কিন্তু কারোরই কোনো প্রভাব নাই, এটা কিন্তু বিজ্ঞানী পয়েন্টিং এবং ফিলিপস কিন্তু এটা প্রমাণ করছে। এখন তুমি বলতে পারো ভাই এটা কোন জায়গায় আছে, এটা আসলে পুরান বই, খুবই পুরান বই, 2004 সাল। হ্যাঁ, এখনকার বইটা নাই। হ্যাঁ, পয়েন্টিং এবং ফিলিপস এটা আবিষ্কার করছে, জাস্ট জেনে রাখো, আসবে না। কোনটি সঠিক মানে আমাকে অপশন চেক করতে হবে। তো অপশন নাম্বার এ, অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে একটি বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় আনলে ওই বল কর্তৃক কৃতকাজ শূন্য হয়। ডাহা মিথ্যা কথা। কারণ এইটা হচ্ছে ওনারা সংরক্ষণশীল বলের সংজ্ঞা দিছে, বাট লেখা রাখছে অসংরক্ষণশীল। সংরক্ষণশীল বল কাকে বলে, তুমি এ থেকে ঘুরে যদি আবার আগের জায়গায় এ তে নিয়ে আসো, তোমার যদি টোটাল কাজ যদি 0 হয় সেটাকে সংরক্ষণশীল বল বলে, কিন্তু ওনারা দিয়ে রাখছে অসংরক্ষণশীল বল, সো এটাকে আমরা মিথ্যা বলতে পারি। 2 নাম্বারটা কি, কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য রেলপথ যেখানে বেঁকে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটিকে একটু উঁচু করা হয়। দেখো, যেখানে বেঁকে গেছে সেখান থেকে না, তার বিপরীত দিকটাকে আমরা উঁচু করি। যেখানে বেঁকে গেছে সেখানে যদি আবার করি তাহলে ছিটকায় যাবে, ঠিক আছে। সো এটাও মিথ্যা। সাধারণত ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই হয়ে থাকে। হ্যাঁ, দেখো সাধারণত বলছে শব্দটা, সাধারণত না বললে একটা কথা ছিল, সাধারণত আসলে একই হয়ে থাকে, কারণ ম্যাক্সিমাম যত বস্তু থাকে সবগুলো কিন্তু সুষম টাইপের হয়, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে। তো এই জন্য ভরকেন্দ্র ভারকেন্দ্র সাধারণত সেম হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার বিভিন্ন পথের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ সংসিদ্ধ বলবো, এটা মিথ্যা কথা, এটা বিভিন্ন পথ না, একই পথের হবে, এটা সপ্তম অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা যাই হোক, আমি সবকটা অপশন চেক করে দিছি। ভর অক্ষুণ্ণ রেখে মানে এম ফিক্স রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% সংকুচিত করা হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ বলজনিত ত্বরণ কি হবে, মানে জি এর কথা বলতেছে। হ্যাঁ, জি এর কথা বলতেছে, যদি তুমি আর কি করো 1% কমায় ফেলো, তো 1% কমায় ফেলো মানে কি 0.99% ঠিক রাখা বা 0.99 আর হয়ে যাওয়া, ঠিক আছে। তোমাদের আর এর ইয়েটা হয়ে যাবে 0.99 গুণ। আমরা সবাই জানি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, বা আমরা এভাবে বলতে পারি জি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এভাবে বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে আর কত গুণ হয়ে গেছে, 0.99 গুণ হয়ে গেছে, সো 0.99 স্কোয়ার। এখন একটা ঘটনা ঘটছে, এই প্রশ্নটা আসছে 2000 সালে, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এটা তোমার ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ, এটা তোমার ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, অঙ্ক যদি তুমি এক্সাক্ট মান বের করতে যাও তাইলে বের করা লাগবে, বাট এখানে একটা কাদের কাজ করছে, এখানে দেখো কি কাজ করছে, কি লিখছে, 5 গুণ বৃদ্ধি পাবে অপরিবর্তিত থাকবে হ্রাস পাবে, এইভাবে লিখছে। সো মান কিন্তু দেয় নাই। তো একটা জিনিস খেয়াল করে দেখো, বা তোমার কমন সেন্স কি কয়, তোমার কমন সেন্স বলে যে অবশ্যই এই মানটা একের চেয়ে বড় হবে, কারণ নিচে একের চেয়ে ছোট একটা সংখ্যা। তো ধরো 1/0.5, এটা কত হয়, 2 হয়। তো একের চেয়ে কোনো একটা ছোট সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো তো পুরো ভ্যালুটা বড় হয়ে যায়। তো অনুরূপভাবে তুমি 0.99 কে যখন তুমি স্কোয়ার করবে ওইটাও একের চেয়ে ছোটই হবে, ঠিক আছে, আরো ছোট হয়ে যাবে, 0.9 এর চেয়ে ছোট হয়ে যাবে, তাহলে 1/1 এর চেয়ে ছোট একটা সংখ্যা অবশ্যই একের চেয়ে বড় হবে। সো উত্তরটা কি হবে, বৃদ্ধি পাবে। সো দ্য কারেক্ট আনসার ইজ বৃদ্ধি পাবে। কোনটি মহাকর্ষ ধ্রুবকের সমীকরণ, ওই যে মাত্রাটা আর কি, এটা আমরা অলরেডি সলভ করছি। তারপর নিজের কোনটি কেপলার সূত্র নয়, কেপলার টোটাল 3টা সূত্র আছে, একটা হইতেছে, প্রথমটা হইতেছে সে উপবৃত্তাকার পথে ঘুরবে, এটার একটা সূত্র। 2 নম্বর সূত্র কি, যে তোমার টি স্কয়ার প্রপোর্শন টু, এই 2 নম্বর সূত্র হলো ক্ষেত্রফলের সূত্র, যে সমান 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 ক্ষেত্রফল অতিক্রম করে। 3 নম্বর কি, টি স্কয়ার প্রপোর্শন আর কিউব। তুমি চেক করে দেখবা যে কোনটা মিলে না। এখানে খেয়াল করে দেখো অপশন ডি তে কি বলছে, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ মানে টি স্কয়ার এখানে আর এর বর্গের সমানুপাতিক, আর এর বর্গের সমানুপাতিক, এটা কি সত্য, এটা ডাহা মিথ্যা কথা, ঠিক আছে, এটা ডাহা মিথ্যা কথা। সো এটা মিথ্যা আমরা পাইছি, বাকি সবগুলো পড়ে দেখো সত্য।
নিচের কোনটি নিউটনের মহাকর্ষ সূত্রের বেলা সঠিক নয়? মহাকর্ষ সূত্র আমরা পড়ছিলাম যে এফ এর সাথে এম এর সম্পর্ক কিরকম ছিল, গুণফলের সমানুপাতিক। এফ এর সাথে ডি এর সম্পর্ক এরকম ছিল, বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এরকম ছিল। তুমি দেখবা যে এখানে কি বলছে, ডি নাম্বার অপশন কি বলছে, দুটি বস্তুকণার মধ্যে এই আকর্ষণ বলের মান উহাদের মধ্যে দূরত্বে বর্গের সমানুপাতিক। এটা মিথ্যা কথা, এটা ব্যস্তানুপাতিক হবে। তো মিথ্যাটা চাইছে, আমরা মিথ্যাটা পেয়ে গেলাম, অপশন ডি। আচ্ছা, জি এর বেলায় কোনটি সঠিক নয়, মানে মিথ্যাটা খুঁজে বের করতে হবে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে জি এর মানটা কমে, এটা কিন্তু সত্য। তারপর কি বলছে, ঘূর্ণনজনিত কারণে এর মান বিষুবীয় অঞ্চলে বাড়ে। দেখো বিষুবীয় অঞ্চলে এমনি জি এর মানটা কি হয়ে থাকে, খেয়াল করে দেখো। তুমি কি বলছে যে ঘূর্ণনজনিত কারণে এর মান বিষুবীয় অঞ্চলে বাড়ে, বিষুবীয় অঞ্চলে তো এর মান বাড়ে না, বিষুবীয় অঞ্চলে তো এর মান কম। যখন সেটা ঘুরতেছে আমরা দেখতেছিলাম যে মেরু অঞ্চলের ক্ষেত্রে জি এর মানটা বেশি এবং বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে জি এর মানটা কম। সো এটা আমরা ঢাহা মিথ্যা কথা পেয়ে গেলাম। ঠিক আছে, বাইগুলো দেখবা ঠিক আছে। নিম্নের কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করা লাভজনক? খুবই ডিফারেন্ট একটা কোয়েশ্চেন। দেখো, এই তুমি ধরো আসো মেরু অঞ্চলে আছো, তুমি ধরো মেরু অঞ্চলে আছো, হ্যাঁ। এখন মেরু অঞ্চলে তোমার তো জির মান কম, জির মান কম হলো কি ওজন কম, হ্যাঁ। তা তুমি যদি ধরো, তুমি ধরো একটা এই নিক্তি, এখনকার তো সব ভর মাপে, বাট হচ্ছে নিক্তি যেগুলো আছে, নিক্তি যেগুলো আছে সেগুলো কিন্তু ওজন মাপে, ওজন মেপা পরে 9 ভাগ করে। সো তুমি যদি নিক্তি দিয়ে এখানে মাইপা টেপা দেখো, এখানে যদি তুমি একটা ব্যবসা করতে যাও, হ্যাঁ, তো তোমার এখানে ওজন কিন্তু কম আসবে, কিন্তু কিন্তু তোমার দেখাবে 1 কেজি, দেখাবে 1 কেজি, তুমি 1 কেজি ভরই দেখায়া, কিন্তু তুমি ওজনটা কিন্তু তোমার কম হবে। ক্লিয়ার? তো ওজনটা তোমার কম হলো, এর ফলে রিজনটা কি হলো, তোমার কিন্তু তুমি কম ওজনে কিন্তু মানুষকে 1 কেজি টাকা নিয়ে নিতে পারতেছো। তুমি মুখে বলতেছো 1 কেজি, ঠিক আছে, কিন্তু তোমার ওজনও কিন্তু কম। তার মানে কি, তোমার কিছু কিছু অ্যামাউন্ট সেভ হইলো, কিছু বস্তু সেভ হইলো, তোমার কিছু প্রোডাক্ট সেভ হইলো। ক্লিয়ার? তো এই হলো গিয়ে ঘটনা। সো বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে তোমার জন্য খুবই সুবিধা হবে। আর মেরু অঞ্চলের ক্ষেত্রে ওজনটা বেড়ে যায়। এখন খেয়াল করে দেখো, তুমি ভাইবা না ওজন বেড়ে যাওয়া মানে কাস্টমার বেশি এই পাওয়া যাবে, ব্যাপারটা তা না। ওজন বেড়ে যাওয়া মানে কি, ওজন বেড়ে যাওয়া মানে হচ্ছে বিক্রেতাকে বেশি ওজন দিতে হবে। বিক্রেতাকে কি করতে হবে, বেশি ওজন দিয়ে দিতে হবে। মানে ক্রেতা দিবে 1 কেজির টাকা, কিন্তু বিক্রেতা দিবে 1 কেজির বেশি প্রোডাক্ট। তো এই জন্য মেরু অঞ্চলে ব্যবসা করাটা লস, আর হচ্ছে বিষুবীয় অঞ্চলে ব্যবসা করাটা বেটার, নিক্তি দিয়ে যদি করো। কিন্তু এখন তো নিক্তি দিয়ে কেউ করে না, এগুলো কোনো প্রয়োজন নেই। উত্তর কি হবে, বিষুব রেখায় হবে। খুব সুন্দর প্রশ্ন ছিল, এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা পুরো খুব সুন্দর মতো শেষ করে ফেলছি। আমাদের সর্বশেষ প্রশ্ন 1996 সালের। আমরা এই পুরা সিরিজটাতে 1995 থেকে শুরু করে একবারে লেটেস্ট পোস্ট পর্যন্ত আমরা সলভ করে দিচ্ছি। তো তোমাদের অভিযোগের কোনো সুযোগ রাখবো না, একটা অবজেক্টিভ বাদ থাকবে না। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।